ওয়েলকাম স্টুডেন্টস, বৈঠকি ইনস্টিটিউশনে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি পপুলেশন জিওগ্রাফি ইউনিট 5-এর নেট সেটের যে রয়েছে তার একটা টপিক তোমাদেরকে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে পপুলেশন কম্পোজিশন অ্যান্ড পপুলেশন পলিসি। এই দুটো টপিক থেকে প্রচুর পরিমাণে তোমাদের কোয়েশ্চেন আসে। তো এই দুটো টপিক আজ আমি কভার করব। তোমরা সাথে সাথে নোট ডাউন করতে থাকবে যাতে তোমাদের প্রচুর পরিমাণে এই দুটো ইউনিট থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। এই দুটো ইউনিট যাতে তোমাদের কভার করে যাতে তোমরা ফুললি আনসার করতে পারো, তার জন্য তোমরা এগুলো নোট ডাউন করতে থাকবে, আমার সাথে সাথে থাকো এবং নোট ডাউন করতে থাকলে আশা করি তোমাদের এই চ্যাপ্টার দুটো বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আজকে আমি প্রথমে যে ইয়েটা শুরু করব, দেখো আছে তোমাদের পপুলেশন কম্পোজিশন অ্যান্ড পপুলেশন পলিসি। আচ্ছা, পপুলেশন কম্পোজিশন বলতে আমরা কি বুঝি? কি বুঝি পপুলেশন কম্পোজিশন বলতে? আচ্ছা, এক মিনিট। যারা অনলাইন ক্লাস করছো, নাজিম, স্বরূপ, পার্থ, যারা অনলাইন ক্লাস করছো প্লাস অফলাইন করছো, আমাকে রেসপন্স করবে, ঠিক আছে? তো বলো পপুলেশন কম্পোজিশন বলতে আমরা কি বুঝি? আচ্ছা, population composition also known as demographic structures, also known as demographic structures, ঠিক আছে? তাহলে ডেমোগ্রাফি মানে আমরা প্রথম দিন বুঝেছিলাম যে পপুলেশনে যত ডেটা রিলেটেড যা কিছু রয়েছে সেটাকে আমরা ডেমোগ্রাফি বলি। তাহলে পপুলেশন কম্পোজিশনকে আমরা আর কি বলতে পারি না ডেমোগ্রাফিক স্ট্রাকচারস। সেটা রেফার্স করছে কি দেখো, রেফার্স টু দ্য মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পপুলেশন হুইচ আর হেল্পফুল ইন দ্য ডিস্টিংগুইশিং ওয়ান গ্রুপ অফ পিপল ফ্রম আদার্স। একটা গ্রুপ অফ পিপলের থেকে আদার গ্রুপ অফ পিপলকে কিভাবে আলাদা করব। ধরো আমি বলছি রুরাল অঞ্চলে যে সমস্ত মানুষরা থাকে তাদের ক্যারেক্টারিস্টিক্স, তারা কত পার্সেন্টেজে থাকছে, সব ডিটেলস সাথে আরবানকে আমি আলাদা করতে পারবো। তো তাহলে রুরাল গ্রুপ একটা গ্রুপ, আরবান গ্রুপ একটা গ্রুপ, এই দুটো গ্রুপকে যখন আমি আলাদা করছি তাহলে এটা আমরা কোথাও বলতে পারবো প্লেস অফ রেসিডেন্স। বলতে পারি যে প্লেস অফ রেসিডেন্সের আন্ডারে দুটো গ্রুপ, একটা রুরাল পপুলেশন একটা আরবান পপুলেশন। দেখো সেটাই বলেছে মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স, এটার মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স করছি অফ দ্য পপুলেশন হুইচ আর হেল্পফুল ডিস্টিংগুইশিং ওয়ান গ্রুপ পিপল টু আদার্স। তাহলে অন্য একটা গ্রুপের থেকে কিভাবে এই গ্রুপটাকে আমরা আলাদা করব, ঠিক আছে? দেন কম্পোনেন্টস, কি কি কম্পোনেন্ট নিয়ে আমি এটা আলোচনা করি। কম্পোনেন্টস এই যে বলছিল এজ, সেক্স, লিটারেসি, প্লেস অফ রেসিডেন্স, অকুপেশনস, এই এতগুলো কম্পোনেন্টকে আমরা পপুলেশন কম্পোজিশনের মধ্যে ফেলতে পারি। কি কি? এজ স্ট্রাকচার, সেক্স রেশিও, লিটারেসি রেট, প্লেস অফ রেসিডেন্স, অকুপেশনাল স্ট্রাকচারস, ঠিক আছে? এবার আমি একটুখানি এখানেই বলে দিই কিছু জিনিস। যা বাবা, এটা কি হলো কেসটা? আচ্ছা, আচ্ছা, এজ কম্পোজিশনকে এবার আমরা আলোচনা করছি। এজ কম্পোজিশনে কি হয়েছে দেখো, যেটা আমি আলাদা করে বলতে চাইছিলাম সেটা আমি একবারই এতেই বলছি। দেখো এজ স্ট্রাকচার, এজ স্ট্রাকচার কি রেফার করে? এজ স্ট্রাকচার কি রেফার করে? রেফার্স টু দ্য নাম্বারস অফ দ্য পিপল বিলঙ্গিং টু দ্য ডিফারেন্ট এজ গ্রুপ। আমরা বিভিন্ন এজ গ্রুপের মধ্যে মানুষ রয়েছি। ধরো আমার এজ 25 থেকে 30 এজের মধ্যে, আবার তোমাদের এজ 18 থেকে 25 এর মধ্যে। তাহলে এই এজগুলোর মধ্যে আমরা ডিফারেন্ট এজ গ্রুপে পড়ছি। কেউ পড়ছে একদম ছোট এজ গ্রুপে, ধরো 0 থেকে 14, আবার 15 থেকে 59, আবার 60 প্লাস অর অ্যাবাভ যেটা আমরা বলি। তাহলে এই তিনটে এজ গ্রুপে ভাগ করা হয়। বিভিন্ন বইতে তোমাদের কনফিউশন যাতে না হয় আমি বলে দিই, বিভিন্ন গ্রুপে বিভিন্ন পাবে। কেমন পাবে? অনেক জায়গায় বলবে 0 থেকে 14, 15 থেকে 65 অ্যাবাভ। এইটার তোমরা কনফিউজড হবে না। 60 অবধি যে দেখবে যে পার্সেন্টেজ আমি বলছি 65 অবধিও সেই পার্সেন্টেজই বলছে।
এটা অনেক বই অনেকের মতামত ওয়াইজ কেন হয়, কারণ এখনকার দিনে অবসর প্রাপ্তির সময়কাল 65 করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এই জন্য এইটাকে নিয়ে কনফিউজিং করা হয় যে 60 আগে ছিল, এখন যারা ধরো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর এই পোস্টটাকে বা বিভিন্ন সরকারি চাকরির পোস্টকে 65 অবধি এক্সটেন্ডেবল করে দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু এটাকে নিয়ে সমস্যাটা ক্রিয়েট হয়, ঠিক আছে। এবার দেখো কি বলা হচ্ছে, জেনারেলি দ্য পপুলেশন ক্যাটাগরাইজ 3 ব্রড এজ গ্রুপস, বললাম একটা হচ্ছে 0 থেকে 14, একটা হচ্ছে 15 থেকে 59, একটা হচ্ছে 60 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, ঠিক আছে, এইটুকু তোমরা প্রত্যেকে জানো। এবার হচ্ছে এ লার্জ প্রপোর্শন অফ দ্য চিলড্রেন এজ গ্রুপ 0 থেকে 14 ইন্ডিকেটস দ্য হাই ডিপেন্ডেন্সি রেট। কেন হাই ডিপেন্ডেন্সি রেট? তার কারণ হচ্ছে এরা নয় বাবা মা, নয় দাদু ঠাকমা, নয় আশেপাশে মানুষদের ওপর ডিপেন্ডেন্ট, কারণ তারা বাচ্চা, তারা কোনো রকম রোজগার করতে পারে না, তারা সবার থেকে মানে ওদেরকে লালন পালন করে 14 বছর হচ্ছে মিনিমাম এজ, যে বয়সে লালন পালন করা হয়, যে বয়স অবধি লালন পালন করা হয়। দেখো 15 আমরা মাধ্যমিক দিচ্ছি, মাধ্যমিকের পর অনেকে আর্মিতে চাকরি পেয়ে চলে যায়, সেজন্য 0 থেকে 14 এজটাকে ডিফাইন করা হয়েছে হাই ডিপেন্ডেন্সি রেট হিসাবে, ঠিক আছে। এজ গ্রুপ 15 থেকে 59 ইন্ডিকেটস দ্য ওয়ার্কিং পপুলেশন রেফার টু আ ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট। একে কি বলা হয় না ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট। কেন বলা হয় না, এরা ওয়ার্কিং পপুলেশন, এই ওয়ার্কিং পপুলেশনের এজ গ্রুপ কত 15 থেকে 59। এই নামগুলো মনে রাখবে, এই যে বলা হলো হাই ডিপেন্ডেন্সি রেশিও কোন এজ গ্রুপকে বলা হয়, ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট কোন এজ গ্রুপকে বলা হয়, নামগুলো অবশ্যই মনে রাখবে। পার্সেন্টেজেস তো আমি পরে আসছি, ঠিক আছে। দেখো দিস এজ গ্রুপ indicates the working population referred to as demographic dividend হলো। থার্ড, not the least, increasing the proportion of the population of 60 years and above mean a greater expenditure on the care and well-being of the elderly people। এদের পেছনে মানে এনাদের পেছনে বেশি খরচাটা হয়, খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে তাদের হচ্ছে তাদের কেয়ারের জন্য, কারণ তারা বয়সকালে গিয়ে অসুস্থ, ম্যাক্সিমাম মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং তাদের হসপিটালাইজ, তাদের মেডিসিন, তাদের সব কিছু নিয়ে তাদের যে খরচাটা, এই জন্য বলেছে দেখো গ্রেটার এক্সপেন্ডিচার অন কেয়ার অ্যান্ড ওয়েলবিং এল্ডারলি পিপল, তাদেরকে ভালো রাখার জন্য খরচা হয়। তাহলে এরাও কিন্তু ডিপেন্ডেন্ট অন 15 to 59 ইয়ার্স পিপল, ঠিক আছে, বোঝাতে পেরেছি? আচ্ছা, এক্স্যাক্টলি পরীক্ষার সময় কোয়েশ্চেনটা এইভাবে আসে, হাই ডিপেন্ডেন্টি রেশিও কাদের বলা হয়, তখন হবে 0 to 14 অ্যান্ড 60 and 60 অ্যাবাভ বা 65 and 65 অ্যাবাভ। এইটা কিন্তু পরীক্ষার সময় 1 A B C D, এবার কোন দুটো হবে, এ বি হবে না সি ডি হবে না যেটুকু আছে নয় এ সি হবে, এইভাবে কিন্তু কোয়েশ্চেনটা দেয়। আগে প্রেফার করব 0 থেকে 14, কারণ এনারা পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকে না, গভর্নমেন্ট জব যদি করে বা যে কোনো পেনশনের ব্যাপার থাকে বা তাদের নিজস্ব কিছু জমানো থাকে, 0 থেকে 14দের কিচ্ছু জমানো থাকে না, তারা ফুললি ডিপেন্ডেন্ট। যদি তোমরা বলতে চাইছো যদি কোয়েশ্চেনটা এই বেসিসে আসে, যদি হাই ডিপেন্ডেন্সি এরকম অপশন আছে 0 থেকে 14, বি হচ্ছে 15 থেকে 59, সি হচ্ছে 60 and above, আর ডি হচ্ছে নান অফ দিস। যদি এরকম কোয়েশ্চেন আসে, নান অফ দিস যদি এরকম কোয়েশ্চেন আসে, সেই ক্ষেত্রে কোনটা হবে, সেই ক্ষেত্রে আমরা আনসার করব এইটা, কারণ এরা পুরোপুরি ডিপেন্ডেন্ট নয় 15 to 59 এর ওপর, 0 থেকে 14 কিন্তু ফুললি ডিপেন্ডেন্ট। এইবার আর একটা টাইপের কোয়েশ্চেন আসতে পারে, এসি বিডি এডি আর বিসি, তখন আমরা করব হচ্ছে এসি, ঠিক আছে, এইটা হচ্ছে তখনকার ইয়ে, ঠিক আছে। এবার বলেছে দেখো, ইফ দ্য এজ ডিস্ট্রিবিউশন দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ ইন্ডিভিজুয়াল অফ আ গিভেন এজ গ্রুপ
is plotted for the population, the result. একটা মিনিট। আচ্ছা আমি পরে বলছি এটা। আচ্ছা এরপরে আসছে হচ্ছে দেখো ইনক্রিজিং প্রপোর্শন অফ দ্য পপুলেশন 60 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ বললাম ইফ দ্য এজ ডিস্ট্রিবিউশন পার্সেন্টেজ ইন্ডিভিজুয়াল অফ আ গিভেন এজ গ্রুপ ইজ প্লটেড ফর দ্য পপুলেশন ইজ দ্য রেজাল্টিং স্ট্রাকচার ইজ ডিফাইন্ড অ্যাজ আ এজ পিরামিড। আমরা এজ পিরামিড পড়েছি, এজ সেক্স পিরামিডটা আমরা মেনলি পড়ি, এজ পিরামিডটা খুব একটা পড়ি না আমরা। এজ পিরামিডও আলাদা করে হয় যেখানে মেল ফিমেলকে আলাদা করা হয় না, কত এজ কত পার্সেন্টেজ মানুষ, শুধু এজ পিরামিড যদি আমরা করি, ঠিক আছে। দ্য শেপ অফ দ্য পিরামিড রিফ্লেক্ট দ্য গ্রোথ স্ট্যাটাস অফ দ্য পপুলেশন ওয়েদার দ্য এক্সপ্যান্ডিং স্টেবল অর ডিক্লাইনিং, এক্সপ্যান্ডিং হচ্ছে না স্টেবল আছে না ডিক্লাইনিং হচ্ছে, ঠিক আছে। এরপর আসছে হচ্ছে ডেটা অ্যাজ অফ 2023, ঠিক আছে। 0 to 14 এজ গ্রুপ 25.06, এটা প্রত্যেকে নোট ডাউন করবে এই ডেটাগুলো, 25.06%, ওকে। দেন আসছে হচ্ছে 15 to 59 এজ গ্রুপ, সেটা আসছে হচ্ছে 68.02%। দেন আসছে 60 years and above age group, সেটা আছে 6.92% in India 2023 census, ঠিক আছে। আচ্ছা এবার 2011 এর সেন্সাস, আমাদের দুটোই পড়ে রাখতে হবে কারণ সেন্সাস 2011 এর পর বেরোয়নি। আর হচ্ছে 2011 এর সেন্সাস এরপরে আর বেরোয়নি। আর হচ্ছে 2023 হচ্ছে অ্যাডভান্স সেন্সাস, যেটা ইউএন থেকে পাবলিক হয়, নটা ইন্ডিয়ান সেন্সাস থেকে কিন্তু পাবলিক হয়নি এখনো, ঠিক আছে। আমি জাস্ট কারেন্ট ডেটার জন্য 2023টা দিয়ে রেখেছি। আচ্ছা 0 to 14 ইয়ার্স 30.02, দেখো কিভাবে কমেছে রেটটা, তাহলে আমাদের এখানে ফার্টিলিটি রেটটা কমেছে না বেড়েছে? অবভিয়াসলি কমেছে, কারণ 2011-তে 30.2% ছিল হচ্ছে 0 to 14 ইয়ার্স এজের গ্রুপের মানুষরা, সেখানে এখন হয়ে দাঁড়িয়েছে 25.06%। তার মানে কত মানুষ সচেতন হয়েছে, ঠিক। এবার দেখো 15 to 59 এজ গ্রুপ 64.8, আগে ছিল 68.02। যখনই কি বলবো 0 to 14 কমবে তখনও ডিপেন্ডেন্সি রেটটাও খানিকটা কমে যাবে। এখন দেখো 5% হচ্ছে 60 and above, 5 ছিল তখন, এখন 6.92, আগের থেকে বেড়েছে। তাহলে ডিপেন্ডেন্সি রেট কোথাও না কোথাও আগে বেশি ছিল, না সরি আগে কম ছিল, 25-60 হচ্ছে 31, আগে 35 ছিল, এখন ডিপেন্ডেন্সি রেটটা কমেছে, আগে ডিপেন্ডেন্সি রেটটা অনেক বেশি ছিল, ঠিক আছে। এই ডেটাগুলো আমি বলবো এখন থেকে মুখস্থ করে ফেলো, যেভাবে পারো মুখস্থ করে লিখে হোক যা করে হোক মুখস্থ করে ফেলো, কারণ এগুলো সহজ। এরপরে আজকে আমি পুরো স্টেটের সব ডেটা দেবো, মুখে বলবো তোমাদের, তোমরা সাজিয়ে নেবে পরে, ঠিক আছে। এরপরে আসছে সেক্স কম্পোজিশন। দেখো সেক্স কম্পোজিশনের কনসেপ্ট কি, সেক্স কম্পোজিশন ইজ স্টাডিড উইথ দ্য হেল্প অফ দ্য সেক্স রেশিও, সেক্স রেশিওর ওপর ডিপেন্ড করে সেক্স কম্পোজিশন করা হয়, ঠিক আছে। আমরা ইন্ডিয়া সেক্স রেশিও পড়ি তো, এই ডেটা কিন্তু আসে অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডারের রেসপেক্টে, ভীষণভাবে আসে এই কোয়েশ্চেনগুলো। আজকে সেই জন্য বললাম পুরো ডেটা মুখস্থর ক্লাস আমার, ঠিক আছে। আচ্ছা সেক্স রেশিও রিফ্লেক্ট দ্য ব্যালেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেলস, কতজন একটা মেলের রেসপেক্টে কতজন ফিমেল, অথবা কতজন ফিমেলের রেসপেক্টে কতজন মেল, এই দু রকম পদ্ধতিতে কিন্তু চলে। আমাদের ইন্ডিয়াতে চলে হচ্ছে 1000 জন মেলের রেসপেক্টে কতজন ফিমেল, কারণ আমাদের ফিমেল কম। আবার বাইরের বহু দেশে চলে কতজন ফিমেলের রেসপেক্টে কতজন মেল, কারণ ওখানে মেলের সংখ্যাটা কম। এর ওপর ডিপেন্ড করে হয় ফিমেলের রেসপেক্টে মেল খুঁজবে না মেলের রেসপেক্টে ফিমেল খুঁজবে,
ঠিক আছে, ক্লিয়ার? এবার বলেছে দেখো, ইন সাম কান্ট্রিজ ইজ এক্সপ্রেস দ্য নাম্বার অফ দ্য ফিমেলস পার 1000 অফ ফিমেলস। আচ্ছা, এটা এরকম ভাবে লিখবে, মেল পপুলেশন ডিভাইডেড বাই ফিমেল পপুলেশন, আচ্ছা এই যে মেল পপুলেশন ডিভাইডেড বাই ফিমেল পপুলেশন ইন্টু 1000 এক্সপ্রেস অ্যাজ দ্য নাম্বার অফ দ্য মেল পার 1000 ফিমেলস। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম উন্নত দেশে বা ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে ইট ইজ ক্যারেক্টারিস্টিক্স বাই ডেভেলপড নেশন, ডেভেলপড কান্ট্রিজ। ঠিক আছে, নেক্সট আসছে হচ্ছে sex ratio has been considered an important indicators of the current prevailing in an area or useful tool for the regional analysis by scholars like Franklin। এই কনসেপ্টটা রিজিওনাল অ্যানালিসিস করতে গিয়ে এসেছিল যে একটা রিজিয়নে মেয়েদের গুরুত্ব বেশি নাকি ফিমেলের গুরুত্ব বেশি, এইটা নিয়ে উনি আলোচনা করতে গিয়ে স্কলার ফ্র্যাঙ্কলিন এই জিনিসটা মানে এই সেক্স রেশিও কনসেপ্টটাকে এনেছিলেন। ঠিক আছে, ফ্র্যাঙ্কলিন। আচ্ছা, এবার দেখো যদি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি, ইন্ডিয়াতে দেখা যায় ফিমেল পপুলেশন ডিভাইডেড বাই মেল পপুলেশন ইন্টু 1000। এখন যেরকম ভাবে কোয়েশ্চেনের গতি এগোচ্ছে আমি বলবো ফর্মুলাটাও মুখস্থ করে যাবে, মেল পপুলেশন দিয়ে দিল, ফিমেল পপুলেশন দিয়ে দিল, বলবে সেক্স রেশিও কত, দিতেই পারে ইন্ডিয়ার রেসপেক্টে। এবার তুমি তখন ভাববে যে এইটা করব না এইটা করব, এই কনফিউশনটা করার জন্য মানে যে হারে কোয়েশ্চেনের গতি এগোচ্ছে আমি বলবো এই ছোট ছোট জিনিসগুলো আমাদের দেখে যাওয়া উচিত। ঠিক আছে, এক্সপ্রেস অ্যাজ এ নাম্বার অফ দ্য ফিমেল পার 1000 মেলস, এটা ডেভেলপিং কান্ট্রিজের ক্ষেত্রে মেনলি দেখতে পাওয়া যায়। তার মধ্যে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, এইটুকু বুঝতে কারোর অসুবিধা? যারা অনলাইনে ক্লাস করছো তাদের অসুবিধা বুঝতে? একটু রেসপন্স করবে তোমরা। ওকে, এরপর আসছে হচ্ছে ডেটা। এটা হচ্ছে ছোট্ট ডেটার একটা ছোট্ট একটা অংশ, আমি ডেটাটা এবার বলবো মুখে তোমাদেরকে, কারণ সব তো স্লাইডে দেওয়া যাচ্ছে না, তার জন্য তোমাদেরকে মুখে বেশ কিছুটা বলবো। আচ্ছা, সেক্স কম্পোজিশনের ডেটা 2001 এর রেসপেক্টে 933 ফিমেলস ছিল পার 1000 মেলে। নোটসে সব পাবে এগুলো, এই ডেটা নোটসে সব পাবে। ঠিক আছে, যেগুলো পাবে না সেগুলো আমি পরে বলছি। 93 ফিমেলস পার 1000 মেলস। 2011 সেন্সাসে গিয়ে দাঁড়িয়েছে 943, 10 জন বেড়ে গেছে মেয়ে রেসপেক্ট টু দ্য 1000 মেলস। ঠিক আছে, এরপর হচ্ছে সেক্স রেশিও ইন রুরাল অ্যান্ড আরবান এরিয়ার ক্ষেত্রে আমি সব ভাগ করে দিয়েছি, কোন দিক থেকে কোয়েশ্চেন, আমি কোনো দিক ফাঁক রাখছি না ওই জন্য। যদি রুরাল এরিয়ার ক্ষেত্রে দেখি, দেখো 949 ফিমেলস পার 1000 মেলস, আরবানের ক্ষেত্রে 929 ফিমেলস পার 1000 মেলস। তাহলে বলো তো কে ডেভেলপড? সেক্স রেশিওর দিক থেকে কে ডেভেলপড? দেখো 949 ফিমেলস, এখানে মাত্র 929, 20 গ্যাপ, ফিমেলের 20 গ্যাপ। তাহলে কোথাও না কোথাও ডিসপ্যারিটি রয়ে গেছে এখনো অবধি। ঠিক আছে, যতক্ষণ না 2021 সেন্সাস আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার হচ্ছে কমা উচিত না, বাড়া উচিত, কারণ 2011 মেন্টালিটি 2021 মেন্টালিটির তুলনায় অনেকটা আলাদা হয়েছে। আগেকার দিনে মেয়েদেরকে মানে 2011 এর ক্ষেত্রেও বলছি, মেয়েদেরকে যেই সম্মান দেওয়া হতো না, 2021 এর ক্ষেত্রে এখন কন্যা সন্তানকে বাড়ির লক্ষ্মী হিসাবে মেনে নেওয়া হয়। আগে ফের মেরে ফেলা হতো বা নষ্ট করে দেওয়া হতো বা যা খুশি, কন্যা ভ্রূণ হত্যা যে কনসেপ্টটা আসতো, এখনো পর্যন্ত ভারতের অনেক গ্রাম আছে যেখানে কন্যা সন্তানকে জন্মাতে দেওয়া হয় না। সেটা আমাদের মতো জায়গা নয়, অনেক গ্রাম আছে, ধরো উত্তরপ্রদেশ অনেক ডেভেলপড হয়েছে। আগে তো উত্তরপ্রদেশ সব থেকে সেক্স রেশিও কম ছিল, লিটারেসি রেট কম ছিল, সেটা এখন অনেক ডেভেলপড হয়েছে। 2021 সেন্সাসে মোটামুটি অ্যাপ্রক্স এটা 950 এসে যাবে। ঠিক আছে,
আচ্ছা, এবার সেক্স রেশিওর হিসাবে যদি ইয়ার ওয়াইজ করি, মানে এজ ওয়াইজ করি, সেই ক্ষেত্রে কি দেখো, 0 to 14 ইয়ার্স এজ গ্রুপে হচ্ছে 908 ফিমেল পার 1000 মেল, অনেকটা কম। যদি 15 to 59 করি 945 ফিমেলস পার 1000 মেল। ওকে, যদি 60 এজে দেখো 1033 ফিমেলস পার 1000 মেলস। তার মানে বুঝে দেখো, যত আগে ছিল, ইন দ্য সেন্স যারা আজকে 60 অ্যাবাভ হয়েছে, তারা যখন ছোট ছিল, হঠাৎ করে তো ফিমেল হয়ে যায়নি, তখনও কিন্তু কন্যাভ্রূণ হত্যার কনসেপ্টটা ছিল না, মানে ছিল, হয়তো খুব বেশি কাজ করতো না। সেই তুলনায় দেখো 0 to 14 ইয়ার্সের ক্ষেত্রে 908, প্রায় 100 জন, প্রায় 92 জন কম ফিমেল মেলের তুলনায়। ঠিক আছে, এই কনসেপ্টগুলোই মাথায় রাখতে হবে একটু। ঠিক আছে, এরপর আসছে হচ্ছে, এরপর মেন যে ডেটাটা, সেই ডেটাটা একটু বলবো আমি। আচ্ছা, তার আগে আরো 2-3টে কনসেপ্ট একটু বলি, যেগুলো নোটসে পাবে তোমরা। একটা হচ্ছে প্রাইমারি সেক্স রেশিও, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে সেকেন্ডারি, এইটা লিখতে পারো একটুখানি, জাস্ট পয়েন্টগুলো লিখে নাও। সেকেন্ডারি সেক্স রেশিও। আর 3 নাম্বার হচ্ছে টারশিয়ারি সেক্স রেশিও। অনেক জায়গায় পাবে কোয়াটারনারি সেক্স রেশিও, কুইনারি সেক্স রেশিও, এত পড়ার দরকার নেই, এই 3টে খালি আমি জেনে রাখবো। ঠিক আছে, এবার প্রাইমারি সেক্স রেশিও কি না, প্রাইমারি সেক্স রেশিও ইজ দ্য সেক্স রেশিও অ্যাট দ্য কনসেপশন। আমরা যেটা ভাবি কনসেপশনের মধ্যে, এটা হচ্ছে প্রাইমারি সেক্স রেশিও। ইট ইন ন্যাচারাল পপুলেশন ইজ ইউজুয়ালি ক্লোজ টু দ্য 50:50। আমরা ভাবি কি, আচ্ছা 50টা ছেলে হলে 50টা মেয়ে হবে, তাহলে এটাই তো একটা সমান ব্যালেন্স, মানে ন্যাচারাল গ্রোথের জন্য এটাই একটা সমান ব্যালেন্স, সেজন্য এটাকে বলা হয় বাই কনসেপশন। ঠিক আছে, কিন্তু বাস্তবে কি তাই হয়? বাস্তবে আমরা কি দেখলাম, 908 ফিমেলসের এগেনস্টে 1000 মেলস, 92টা মেয়ে কম, তাই তো? তাহলে মানে বাই ফিউচার 92টা ছেলের কি হবে? বাই ফিউচার 92টা ছেলের কি হবে? ঠিক আছে, এই কনসেপশনটা প্রাইমারিতে বলে না, প্রাইমারিতে বলে 50:50। যদি 100 জন পপুলেশন হয়, 50 জন মেল 50 জন ফিমেল, এটা বাই কনসেপশনে ভাবা হয়। ঠিক আছে, দ্য প্রাইমারি সেক্স রেশিও ইজ ইউজুয়ালি প্রেজেন্টেড অ্যাজ দ্য নাম্বার অফ দ্য বয়েজ পার 100 গার্লস। এই রেসপেক্টে বলা হয় 100 গার্লসের রেসপেক্টে কতজন বয় হচ্ছে, আগের কনসেপ্টটা, যেটা উন্নত দেশে ভাবা হয়। ঠিক আছে, ইন ইন্ডিয়া দ্য রেশিও ইজ অফেন এক্সপ্রেস অ্যাজ দ্য নাম্বার অফ দ্য গার্লস পার 1000 বয়। যদি ইন্ডিয়ার ক্ষেত্রে ভাবি, ওখানে বলা হয় 100 ছেলের, মানে ছেলের রেসপেক্টে কতজন মেয়ে জন্মাচ্ছে। উন্নত দেশের ক্ষেত্রে বলছে 100টা মেয়ের রেসপেক্টে কতজন ছেলে জন্মাচ্ছে। আমাদের ইন্ডিয়ায় বলছে 100টা ছেলের রেসপেক্টে কতজন মেয়ে জন্মাচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে সেকেন্ডারি সেক্স রেশিও। তাহলে প্রাইমারি সেক্স রেশিওকে আমি লিখতে পারি, ইটস আ কনসেপশন, ইটস আ কনসেপশন, অনলি ফর কনসেপশন। ঠিক আছে, এবার হচ্ছে সেকেন্ডারি সেক্স রেশিও। সেকেন্ডারি সেক্স রেশিও ইজ দ্য সেক্স রেশিও হুইচ রেফার্স টু দ্য সেক্স রেশিও অ্যাট বার্থ। অর্থাৎ জন্মের সময় সেক্স রেশিও কতটা থাকছে, অর্থাৎ 0 to 14 ইয়ার্সের মধ্যে সেক্স রেশিও কতটা থাকছে। Known the real sex ratio is also different from the theoretical expected ratio of 1:1। আগেরটা আমরা থিওরিটিক্যাল পড়েছি, কনসেপশন মানেই তো থিওরিটিক্যাল, থিওরিটিক্যালের থেকে এটার বাস্তবে কোনো মিল নেই। দেখো, এখানে আমি বলতাম, যদি থিওরিটিক্যাল হতো তাহলে আমি বলতাম 1000 মেল ফিমেলস পার 1000 মেলস, তাই বলা উচিত ছিল তো। যদি আমি প্রাইমারিটা ভাবতাম, তাই বলা উচিত ছিল। সেই রেসপেক্টে সেকেন্ডারি হয়েছে 908 ফিমেলস পার 1000 মেলস। কোনো কনসেপশনে মিল আছে? এটাকে বলা হয় রিয়েল, রিয়েল সেক্স রেশিওকে, সেকেন্ডারি সেক্স রেশিওকে বলা হয় রিয়েল সেক্স রেশিও। ঠিক আছে,
থার্ড হচ্ছে টার্সিয়ারি সেক্স রেশিও, এটা হচ্ছে কমন ইউজেস দ্য টার্ম সেক্স রেশিও রেফার্স টু দ্য টার্সিয়ারি সেক্স রেশিও, সেক্স রেশিও অ্যাট দ্য টাইম অফ দ্য এনুমারেশন। এনুমারেশন মানে কি, যখন সেন্সাস করা হচ্ছে তার রেসপেক্টে যে সেক্স রেশিওটা আমরা এটা আমরা দেখলাম জন্মের সময় কতটা সেক্স রেশিও, এবার যখন এনুমারেশন বা সেন্সাসের টাইপের সময় চলে যাচ্ছে সেই সময় সেক্স রেশিওটা কেমন থাকছে তাকে বলা হচ্ছে টার্সিয়ারি সেক্স রেশিও। ঠিক আছে, টার্সিয়ারি সেক্স রেশিও ইজ দ্য রেশিও মেল টু ফিমেলস ইন দ্য পপুলেশন অ্যাট দ্য লেটার স্টেজ অফ দ্য লাইফ ক্যালকুলেটেড টু স্পেসিফিক এজ গ্রুপ লাইক দ্য নাম্বার অফ দ্য 1 years old ইন দ্য পপুলেশন। অর্থাৎ এই দুটো রেসপেক্টে আমরা বলতে পারি টার্সিয়ারি সেক্স রেশিও। তাহলে প্রাইমারিতে কি পড়লাম, ভালো করে ঢুকিয়ে নাও মাথায়। প্রাইমারিতে কি পড়লাম, প্রাইমারিতে পড়লাম যে কনসেপশন 50 জনের এগেনস্টে 50 জন থাকবে বা 1000 এর রেসপেক্টে 1000ই থাকবে। সেকেন্ডে কি পড়লাম, অ্যাট বার্থের সময় কতজন থাকছে যেটা রিয়েল হয়। এরপর ধরো এরপর অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বা কোনো কারণে রোগে মারা যাচ্ছে, এগুলো তো আলাদা কথা, কিন্তু অ্যাট বার্থের সময় কত হচ্ছে 1000 এর রেসপেক্টে ফিমেল কতজন। তারপর পরেরটা কি পড়লাম, এনুমারেশন বা সেন্সাসের টাইমে বাকি এজ গ্রুপগুলোতে সেক্স রেশিও কেমন হচ্ছে, বাকিগুলো only for the 15 to 59 and 60 and 60 above after life, এইটাকে বলা হচ্ছে টার্সিয়ারি সেক্স রেশিও। ঠিক আছে, এইটা হলো টোটাল সেক্স রেশিওর ডেটা। ডেটা টোটাল না, এবার হচ্ছে ডেটাই যে আমি মোটামুটি চেষ্টা করেছি পরপর সাজিয়ে দেওয়ার, পরপর সাজিয়ে চেষ্টা করেছি। হায়েস্ট জানি কেরালা, এগুলো মোটামুটি তোমাদের এই ডেটাটা এতে দেওয়া রয়েছে, বাকি কিছুটা দেওয়া নেই, সেটা আমি পরের দিনে দিয়ে দেবো বা লিখিয়ে দেবো আজকে। ঠিক আছে, কেরালা সেক্স রেশিও হচ্ছে 1084 অ্যাকর্ডিং টু দ্য 2011। এবার তোমরা বলবে যে ম্যাম এত সংখ্যা মনে রাখবো কি করে, একটার হলে মনে রাখতে পারতাম, এতগুলো সংখ্যা মনে রাখবো কি করে। হায়েস্ট মনে রাখবে, লোয়েস্ট মনে রাখবে, পরপর স্টেটগুলো মনে রাখবে, খালি স্টেট মনে রাখলে আর ইউটি মনে রাখলে, ইউটি কি ইউনিয়ন টেরিটরি, এটা কিন্তু পরীক্ষার সময় আলাদা করে দেয়। ধরো কোনো একটা পরীক্ষার কোয়েশনে এইভাবে আসে, নেটের কোয়েশনে, যে ধরো ইউনিয়ন টেরিটরি হেডিং দিয়েছে, স্টেটের নাম দিয়েছে, দুটো ইউনিয়ন টেরিটরি দিয়েছে এবং দুটো খুব ক্লোজ, এরকম কোয়েশনটা করে। ঠিক আছে, সেক্স রেশিও হাইয়েস্ট কার, ধরো দুটো স্টেট দিয়েছে, দুটো ইউনিয়ন টেরিটরি দিয়েছে বা চারটে চারটে করে দিয়েছে, দেওয়ার পরে এবার মিলিয়ে দেবে, তখন তোমার একটা বোঝার সুবিধা যে ইউনিয়ন টেরিটরিটা আলাদা করব আগে, সেটাকে বুঝবো, তারপর ভাববো হচ্ছে সেক্স রেশিওটা কোনটা, কারণ পরীক্ষার সময় অত মাথা কাজ করে না, তখন আমি ভাবতে শুরু করি, তখন আমি আলাদা করে মনে করি যে কোনটা স্টেট কোনটা ইউনিয়ন টেরিটরি, এইটা মনে করার সময় থাকে না, সেজন্য বলবো আগে এইটা মনে রাখবে কোনগুলো স্টেট, কতগুলো স্টেট আছে, কতগুলো ইউনিয়ন টেরিটরি রয়েছে, তারপর হাইয়েস্ট লোয়েস্ট মুখস্থ করবে। মোটামুটি একবার যদি তুমি চার্টটা কিভাবে চার্ট করবে আমি এটা বলে দিচ্ছি। ধরো কেরালা ফার্স্ট, লিখে রাখলে পাশে 1084 লিখে রাখলে, কিন্তু প্রতিদিন পড়ার দরকার নেই, কেরালাটা পড়লাম ফার্স্ট কেরালা। নেক্সট হচ্ছে তামিলনাড়ু, নেক্সট হচ্ছে তামিলনাড়ু 996 লিখে রাখলাম, কিন্তু আমি মনে রাখলাম কেরালার পরেই তামিলনাড়ু আসছে। আবার অনেক সময় আরও একটা করে, তিনটে বানাবে এক নাম্বার, একটা হচ্ছে স্টেট হাইয়েস্ট থেকে লোয়েস্ট, লোয়েস্ট থেকে হাইয়েস্ট বানানোর একটা, 2 নাম্বার বানাবে স্টেট প্লাস ইউনিয়ন টেরিটরি হাইয়েস্ট থেকে লোয়েস্ট, লোয়েস্ট থেকে হাইয়েস্ট। কেন বলতেই পারো, কেন দরকার কি আছে, ইউনিয়ন টেরিটরি মাঝে মাঝে ঢুকিয়ে দেয়, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারের মধ্যে মাঝে মাঝে ইউনিয়ন টেরিটরিগুলোও ঢুকিয়ে দেয়, তখন তুমি কি করবে। আমি তোমাদেরকে পুরো একদম সাজিয়ে দিয়েছি এই ব্যাপারটা, অনেকগুলো সাজাতে পারিনি কিন্তু এইটা পুরো সাজিয়ে দিয়েছি, বলে দিচ্ছি। কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মেঘালয়, মণিপুর, তেলেঙ্গানা, ওড়িশা, মিজোরাম, গোয়া, কর্ণাটকা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, নাগাল্যান্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ, গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, সিকিম, হরিয়ানা। এটা হলো পরপর সাজানো স্টেট।
পরপর সাজানো ইউনিয়ন টেরিটরি যদি বলি, পদুচেরি, লাক্ষাদ্বীপ, জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর আইল্যান্ড, এনসিটি দিল্লি, চণ্ডীগড়, দাদরা নাগের হাভেলি আর দমন অ্যান্ড দিউ। এটা হলো পরপর ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, এবার আরও কিছু জিনিস বলছি। এই সংখ্যাগুলোর কি প্রয়োজন? সংখ্যাগুলো তো না দিতেই পারতাম। অনেক সময় দেয় এই স্টেট এর কত সেক্স রেশিও কত, না সংখ্যাগুলো কাছাকাছি, এই জন্য বললাম এর নিচে। তুমি কেরালা পড়ছো, তোমার যতই হোক নিচে যাবেই 1084, একবার হলেও চোখে যাবেই পড়ার জন্য। ঠিক আছে, আচ্ছা এরপর আসছে হচ্ছে পপুলেশন পিরামিডের কনসেপ্ট। পপুলেশন পিরামিড আমরা প্রত্যেকে জানি। পপুলেশন পিরামিডে কি দেখানো হয়? এজ, সেক্স, ওয়াইজ কিভাবে পপুলেশন পিরামিডটা হয়েছে, সেই পপুলেশন পিরামিডটার গঠন কেমন, সেই পপুলেশন পিরামিডটা দেশের অর্থনীতিকে কিভাবে রিফ্লেক্ট করছে, আর ডিপেন্ডেন্ট রেশিও কত বেশি নাকি অকুপেশনাল রেশিওটা বেশি, এই তো দেখি আমরা। দেখি কি আছে পপুলেশন পিরামিড কনসেপ্ট। A population pyramid, a structure diagram or age-sex pyramid is a graphical illustration of the distribution of a population, typically that of a country or region of the world, by age group and sex. তাহলে এজ অ্যান্ড সেক্স একসাথে যখন দেখানো হয় তখন সেটাকে বলা হয় এজ সেক্স পিরামিড বলতে পারি, এজ স্ট্রাকচার ডায়াগ্রাম আমরা বলতে পারি, বা পপুলেশন পিরামিড আমরা বলতে পারি। ঠিক আছে, ইটস আ টাইপিক্যালি টাইপস the shape of the pyramid when the population is growing. Male are usually shown on the left and females are right. এখানে এজ গ্রুপ দেখানো হয়, এদিকে দেখানো হয় মেল, এদিকে দেখানো হয় ফিমেল। এটা দেখানো হয় হচ্ছে ব্লু দিয়ে, এটা দেখানো হয় হচ্ছে পিঙ্ক দিয়ে, আর এখানটা দেখানো হয় এজ গ্রুপটা, তাই তো? আচ্ছা, on the right they may be measured in the absolute number or percentage of the total population. হতে পারে অ্যাবসলিউট নাম্বারে দেখাতে পারি, এগুলো মনে রাখবে, হ্যাঁ, নয় পার্সেন্টেজেও দেখাতে পারি। তখন বলবে ইটস আ মেজার্স ইন অ্যাবসলিউট নাম্বার অর পার্সেন্টেজ, এরকম কিন্তু কোয়েশ্চেন থাকে। The pyramid can be used to visualize the age of a particular population. It is also used in ecology to determine the overall age distribution of the population and indication of the reproductive capabilities and likelihood of the continuation of a species. আরো একটা কি দেখানো হয়, এটা বায়োলজিক্যাল দিকেও কিন্তু আমরা দেখাচ্ছি। কেন না, আমরা পড়েছিলাম যে এজ স্পেসিফাইড ফার্টিলিটি রেট পড়েছিলাম, এগুলো কেন পড়েছিলাম? যে কোন বয়সটাতে মানুষ ফার্টিলিটি রেটটা, ফিমেলদের ফার্টিলিটি রেটটা বেশি, তার এগেনস্টে কতজন সন্তান জন্মাচ্ছে, এগুলো তো পড়েছিলাম। তাহলে এজ পিরামিডের মাধ্যমেও আমি বুঝতে পারছি এই ফিমেলের সংখ্যাটা কতটা বেশি, তাহলে এই সময় কতটা বায়োলজিক্যাল দিক থেকে তারা ডেভেলপড হবে। ঠিক আছে, ধরো ফিমেলের সংখ্যা আছে, আমি ধরো বললাম 35,000, ঠিক আছে, আমি বলছি শুধুমাত্র রিপ্রোডাক্টিভ এজের ক্ষেত্রে। ধরো এর এগেনস্টে মেলের সংখ্যা আছে ধরো 20,000, তাহলে কি খুব বেশি সেখানে ফার্টিলিটি রেটটা বাড়বে? 15,000 মেল কম আছে, তাহলে সেই ক্ষেত্রে ফার্টিলিটি রেটটাও কমে যাবে। ঠিক আছে, এবার বলেছে দেখো নাম্বার অফ দ্য পিপল পার ইউনিট এরিয়া ল্যান্ড ইজ কল্ড পপুলেশন ডেন্সিটি, এটা দেওয়া আছে জাস্ট। তাহলে পিরামিডের কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার একে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে স্টেশনারি বা কনস্ট্যান্ট পিরামিড, এক্সপ্যান্সিভ বা এক্সপ্যান্ডিভ পিরামিড, আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ পিরামিড। ঠিক আছে, এগুলো তোমাদেরকে ডিটেলসে দেওয়া রয়েছে, ইয়েতে কি বলে নোটসে দেওয়া রয়েছে ডিটেলসগুলো। আচ্ছা, এরপরে চলে আসছি লিটারেসি, আবার একটা ডেটা নিয়ে এলাম। ঠিক আছে, লিটারেসি কি বলি? লিটারেসি রেট রেফার্স টু দ্য নাম্বার অফ দ্য লিটারেট পারসন ফর ইচ 100 পিপল অ্যান্ড এক্সপ্রেস দ্য পার্সেন্টেজ অফ আ পিপল দ্য এজ গ্রুপ 15 অ্যান্ড অ্যাবাভ। এজ গ্রুপ সবসময় 0, ধরো 2 বছর বয়স আমার ধরলাম 2 বছর, আমি লিটারেসি রেটের মধ্যে কি পড়ি?
আমি এখন আমার অক্ষর জ্ঞানই হয়নি, আমি কি করে লিটারেসি রেটে পড়বো? না, সেজন্য বলা হয় 15 বা তার অ্যাবাভ। 15-এ মাধ্যমিক দেওয়া হয় বা স্কুল যে যেমন বোর্ডে দেয়, মাধ্যমিকই ম্যাক্সিমাম বলা হয়, মাধ্যমিক দেওয়া হয়। তারপরে মাধ্যমিক দেওয়ার পরে আমি কোনো চাকরির জন্য বা কোনো কিছুর জন্য উপযুক্ত, তার আগে অবধি আমি উপযুক্ত নই। তার আগে অবধি আমাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হয় আমার এজ প্রুফ করার জন্য। মাধ্যমিকের পর আমি মাধ্যমিকের অ্যাডমিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাতে পারি। তাই সেই জন্যই বলা হচ্ছে 15 অ্যান্ড অ্যাবাভ এজ গ্রুপকে লিটারেসি রেটের মধ্যে ধরা হয়। ঠিক আছে? দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স লিটারেসি রেট লেভেল অফ দ্য আচ্ছা, লিটারেসি রেট কী কীর ওপর ডিপেন্ড করে? এক নাম্বার হচ্ছে লেভেল অফ দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট, আরবানাইজেশন অ্যান্ড স্ট্যান্ডার্ড লিভিং, social status of the females, availability of the education facility and policy of the government। এইটা এই পাঁচখানার ওপরে কিন্তু লিটারেসি রেটটা ডিপেন্ড করে। কেন ডিপেন্ড করে? কি কি? লেভেল অফ দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট। একটা জায়গার মানুষ খেতেই পারছে না, সে কি বাচ্চাদেরকে পড়তে পাঠাবে? যদি মার্কসের কনসেপ্ট আমরা পড়ে দেখি, সেখানে বাচ্চারা খেতেই পাচ্ছে না, তাহলে কি স্কুলে পাঠাবে? এখনো অনেক গ্রাম আছে ইন্ডিয়াতে যাদের স্কুলে পাঠানো হয় না। কেন মিড ডে মিল চালু হলো? যদি ভেবে দেখো, এগুলো রিলেট করে পড়ো, কেন মিড ডে মিল চালু হলো? অনেক বাচ্চাদের খাওয়াতে বা পড়াতে পারে না, তার জন্যই মিড ডে মিলটা কিন্তু চালু হয়েছে। সেজন্য ইকোনমিক স্ট্যাটাসের ওপর লিটারেসি রেটটা কিন্তু ডিপেন্ড করছে। ওকে, তারপর বলছে দেখো, আরবানাইজেশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ দ্য লিভিং। মোটামুটি যারা হাই স্ট্যান্ডার্ড অফ দ্য লিভিংয়ে বসবাস করে, তারা দেখবে ম্যাক্সিমাম তারা ইংলিশ মিডিয়ামে পাঠায় ছেলে মেয়েদেরকে। এটা তাদের মানে মোটামুটি ঠিকঠাক। শহরাঞ্চলে কটা ছেলে মেয়ে বাংলা মিডিয়াম স্কুলে পড়ে, বা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও পড়ে কজন বেঙ্গলি ভার্সনে পড়ে? ম্যাক্সিমাম সব ইংলিশ ভার্সনে পড়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। এখন কিন্তু এটাই পপুলারিটি, আইসিএসসি সিবিএসসির থেকেও ওয়েস্ট বেঙ্গল ইংলিশ ভার্সনে পড়াটা বেশি এখনকার রিয়ালিটি যদি দেখো। ঠিক আছে, এর জন্য একটা হলো। দেন হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস অফ দ্য ফিমেলস। ফিমেলদের সোশ্যাল স্ট্যাটাস কেমন? একটা মাই তার বাচ্চার প্রথম টিচার, তাই তো? তাহলে সে যদি পড়াশোনা না জানে, সে কি তার ছেলে বা মেয়েকে ইংলিশ মিডিয়ামে পাঠাবে? কোনোদিনই পাঠাবে না। প্রাথমিক একটা মানে কোনো একটা স্কুল বা কলেজ, এবার স্কুলে পাঠিয়ে দেবে, যাতে সেই নিজেই পড়াশোনা যায় না, কি করে হবে? ঠিক আছে, সেজন্য স্ট্যাটাস অফ দ্য ফিমেলস হলো। অ্যাভেলেবিলিটি অফ দ্য এডুকেশন ফেসিলিটি। আমার বাড়ির আশেপাশে কটা স্কুল রয়েছে, তার মধ্যে বেস্ট স্কুল কোনটা যাচ্ছে সেটাকে আমরা দেখি। ওকে, দেন হচ্ছে পলিসি অফ দ্য গভর্নমেন্ট। সেটা তোমরা নিজেরাই প্রত্যেকে জানো মাস্টার্সের সময়, যে ফিমেল যদি আমি একমাত্র সন্তান হই, তাহলে আমি একটা মোটা অ্যামাউন্ট স্কলারশিপ পাবো, গভর্নমেন্ট পলিসি করেছে। বা এখন তো প্রচুর পলিসি, কন্যাশ্রী পলিসি, ফোন কেনার পলিসি, তারপরে ধরো স্কলারশিপ পাওয়ার পলিসি, ওবিসি এসটি এসসি হলে পলিসি, প্রচুর টাকা দেয় এখন। ঠিক আছে, মোটামুটি একটা গ্র্যাজুয়েশনে ভর্তি হতে পারলেই মোটামুটি বছরে 12,000 18,000 করে পাওয়া যায় এখন। তাহলে এগুলো গভর্নমেন্ট পলিসি কেন দিচ্ছে? যাতে ছেলেমেয়েরা পড়াশোনাটা করে, তাদের যেন পড়াশোনার জন্য এক্সট্রা খরচা। অনেক বাড়ি থেকে বলবে, দেখবে কনসেপ্ট দেয় যে মেয়ে তো বিয়ে হয়ে যাবে, কি হবে এত পড়াশোনা করে, এর পেছনে এত টাকা খরচা করব না। এই জন্যই কিন্তু কোথাও না কোথাও গভর্নমেন্ট এই পলিসিগুলো দিয়েছে, যদি আপনার মেয়েকে পড়াশোনা করেন তাহলে আপনার মেয়ে এতগুলো টাকা পাবে, তার জন্য আপনাকে কোনো খরচা করতে হবে না, গভর্নমেন্ট পুরোপুরি দায়িত্ব নিচ্ছে। 18,000 টাকাটা কম অ্যামাউন্ট নয় কিন্তু, একটা মেয়ের গ্র্যাজুয়েশন পড়তে গেলে ভালো অ্যামাউন্ট কিন্তু। ঠিক আছে, তাহলে সেই ছেলে বা মেয়েটাকে সেরকম ভাবে পড়াশোনা করতে হবে স্কলারশিপটা পাওয়ার জন্য। তাহলে গভর্নমেন্ট পলিসি হলো, the developed and urban economics have a higher literacy rate while the rural economics have a lower literacy rate। এটা তো বোঝাই যাচ্ছে যে হায়ার লিটারেসি রেট অবভিয়াসলি আরবান ইকোনমিক্সে বা আরবানেই বেশি হবে, কারণ সেখানে ফেসিলিটি অনেক বেশি। আবার যদি আমি রুরালের ক্ষেত্রে দেখি, অবৈতনিক স্কুল, সেখানে গেলেও চলে না গেলেও চলে, কিছুই বলে না। আমাদের মোটামুটি শহরের স্কুলগুলোতে দুদিন কামাই করলেই গার্জেনকে দিয়ে লিখিয়ে নিয়ে আসতে হয়, এরা গেল না গেল কিছুই ঠিক আছে যায়নি, মানে গার্জেনদেরও কোনো ইয়ে নেই যে গেল না যে আমার বাচ্চাটা পড়তে, সেরকম ব্যাপার নেই। সেজন্য এখানে লিটারেসি রেটটা অনেকটা কম হয়। ঠিক আছে, আচ্ছা, লিটারেসি রেটের একটা ছোট্ট দিয়েছি, এর ডিটেলসটা আমি এর পরে দিয়ে দিচ্ছি।
লিটারেসি রেটে দেখো কেরালাতে 90.92%, সেখানে মিজোরামে হচ্ছে 88.49। কেরালার থেকে মিজোরাম কিন্তু এবার উঠে যাবে, 2021 সেন্সাস যদি দেখা যায় মিজোরাম কিন্তু উঠে যাবে, কেরালার থেকেও উঠে যাবে, ঠিক আছে। তারপর লাক্ষাদ্বীপ দেখো 87.52%, মানে 100 জনের মধ্যে 87 জন শিক্ষিত, সেখানে কেরালাতে হচ্ছে 90 জন শিক্ষিত, ঠিক আছে। গোয়াতে যদি দেখো 82%, দিল্লি যদি দেখো 81%, ওয়েস্ট বেঙ্গলে সেখানে 67%, ঠিক আছে। বিহারে আরো কম 54.13%, ঝাড়খণ্ডে আরো কম 47.53%। ঝাড়খণ্ড দেখো, বিহারের তুমি যে কনসেপ্টটা বলে তারও একটা কনসেপ্ট আছে। বিহারের লোকেরা দেখো ছেলেদের স্টাডির গ্রুপটা দেখো 67.94, সেই তুলনায় মেয়েদের দেখো 39.82। তাহলে এইখানটাতে ঝাড়খণ্ড আর বিহার দেখো কোথায় মানে কম্পিটিশন করে কমেছে। সেখানে তুমি যদি দেখো কেরালা তো দেখো 87.68, নটা যোগ কতজন মহিলা শিক্ষিত, সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আরো হাস্যকর 60.92, এই 60.22, তাও 60% উঠেছে, ঠিক আছে। তো এইভাবে এর টোটালটা যদি তোমাকে দিতে পারি, আমি নয়তো দিয়ে যাচ্ছি তোমাদের ওখানে, ওখান থেকে যদি তোমাদেরকে দিয়ে দেয় তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, বা নেক্সট ক্লাসের নোটসে আমি দিয়ে দেবো, ঠিক আছে। এরপর আসছে হচ্ছে প্লেস অফ দ্য রেসিডেন্স, কি সেটা, যে মানুষ কোথায় থাকে, রুরাল এরিয়ায় থাকে না আরবান এরিয়ায় থাকে, ঠিক। According to the 2018 revision of the World Urbanization Prospects, published the Population Division of the Population Department of the Economic and Social Affairs, urban population of the world has grown rapidly from 751 million in 1950 to 4.2 billion in 2018. 751 মিলিয়ন থেকে 1950-তে তার পপুলেশন ছিল, সেখানে ওয়ার্ল্ডের এখন পপুলেশন 4.2 বিলিয়ন, আরবান না টোটাল এরিয়াতে। Asia is the home of the 54% of the world population, followed by the Europe, Africa with 13% each. এশিয়া একাই 54% মানুষকে নিজের মধ্যে মানে নিজের কাছে রেখেছে, সেখানে আফ্রিকা আর ইউরোপ মাত্র 13% করে 26%, ঠিক আছে। The most urbanized region included North America with 82% of its population living in the urban area, Latin America and Caribbean with 81%, Europe with 74%, Oceania with 68%, Asia with 50%. ও রেখেছে টোটাল পপুলেশন 54%, কিন্তু আরবানাইজেশনের দিক থেকে আমাদের নর্থ আমেরিকা 82% নিয়ে নিয়েছে, সেখানে নর্থ আমেরিকা 82%, লাতিন আমেরিকা ক্যারিবিয়ান মিলিয়ে 81%, ইউরোপ 74%, ওশিয়ানিয়া 68%, যেখানে এশিয়া মাত্র 50% আরবানাইজড। তাও জাপান ট্যাপান ওরা নিয়ে নিয়েছে, ইন্ডিয়াতে 68% শুধু রুরাল এরিয়া এখনো অব্দি, এত বড় দেশ হয়ে, ঠিক আছে। and Africa with 43% of its population living in urban area. আফ্রিকার অবস্থা তো আরো খারাপ, ছেড়েই দিলাম, কিছু বিখ্যাত জায়গা ছাড়া ওখানে আরবান নেই। আচ্ছা, রুরাল আরবান কম্পোজিশনে 3/4 or more population engaged in the primary called হচ্ছে রুরাল পপুলেশন, এটা তো আমরা জানি। 75% তাকে থাকতে হবে হচ্ছে এগ্রিকালচার বা প্রাইমারি অ্যাক্টিভিটির সাথে যুক্ত। আচ্ছা, এবার ইন্ডিয়াতে দেখো 2001-11, কারণ 2001-এরও ডেটা দেয় মাঝে মধ্যে, ঠিক আছে। ওর অবস্থাটা দেখে আমার কষ্ট লাগছে, হ্যাঁ, যে কত ডেটা বাবা। 2001-এ হচ্ছে 27.81, 2011 হচ্ছে 31.6 আরবানাইজড হয়েছে মাত্র, যেখানে নর্থ আমেরিকা 84% আরবানাইজড, সেখানে ইন্ডিয়া 27 ছিল 31 হয়েছে।
সেখানে 2001-এ রুরাল ছিল 72, এখন হয়েছে 68.84%। এটা 2021-এ বেশ কিছুটা চেঞ্জ হবে, কারণ প্রচুর জায়গা আরবানাইজড হয়েছে। আচ্ছা, এরও ডেটা আছে, দিয়ে দেবো ডেটা। ওকে, এরপর হচ্ছে অকুপেশনাল স্ট্রাকচার অ্যান্ড কনসেপ্ট। অকুপেশনাল স্ট্রাকচার রেফার্স টু দ্য পপুলেশন হুইচ ইজ এঙ্গেজড গেইনফুলি এমপ্লয়মেন্ট। এখানে কি কি আমাদের সেন্সাস ওয়াইজ কি কি পপুলেশন আমরা দেখতে পাই সেটার একটা চার্ট দেওয়া রয়েছে। ম্যানেজার্স, প্রফেশনালস, টেকনিক্যাল অ্যান্ড অ্যাসোসিয়েটেড প্রফেশনালস, clerical support workers, service and sales workers, skilled agricultural, forestry, fisheries workers, craft and related trade workers, plant and machine operator and assemblers, elementary occupation, armed force occupation। এই এতগুলো আমরা দেখতে পাই সেন্সাসের ডেটায়, সেজন্য আমরা দেখতে পাই, এগুলো বললাম। এবার অকুপেশনাল স্ট্রাকচারের ডেটাতে মানে এইটা 2011 মানে এইটা আমরা ইউএন এর ক্ষেত্রে দেখতে পাই, মানে ওয়ার্ল্ডের ক্ষেত্রে দেখতে পাই। আমাদের ইউএন এর ইন্ডিয়ার ক্ষেত্রে কি কি দেখতে পাই? মেন ওয়ার্কার্স, যারা 6 মান্থ বা তার বেশি কাজের সাথে যুক্ত, ঠিক আছে। মার্জিনাল ওয়ার্কার্স, যারা 6 মান্থের থেকে কম কাজের সাথে যুক্ত। cultivators, agricultural laborers, household industry workers, other workers, non workers, মানে আমরা যারা কাজ করি না, নন ওয়ার্কার্স হলো। এবার ওয়ার্ক পার্টিসিপেশন রেট আগে ছিল 39.7, ওই 39.1%, এখন হয়েছে 39.71%, বিরাট ইমপ্রুভড, 0.7% ইমপ্রুভড, ঠিক আছে। আর 60.2 হচ্ছে নন ওয়ার্কার্স, ঠিক আছে। এটা বেকারদের সংখ্যা 60.2%। আচ্ছা, হাইয়েস্টে আছে হচ্ছে 51.84%, এটা ওয়ার্ক পার্টিসিপেশনের ওপর, ঠিক আছে। আর লোয়েস্ট আছে ইউপি 32.94। ভাবো টোটালের থেকে একটু কম, 32.9 ইউপিতে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলেও দারুণ, 38.08%, মাত্র ওয়ার্কার্সের সাথে যুক্ত, মানে কাজের সাথে যুক্ত। যদি আমি দমনদিউতে বলি 49.8, আর দিল্লিতে হচ্ছে 33.28 ওয়ার্ক পার্টিসিপেশনের সাথে যুক্ত, এরা ওয়ার্কার। আর এই অবধি এই 60.92টা খালি নন ওয়ার্কার্স, এটা ওয়ার্কার্স, এটা ওয়ার্কার্স। আর এরা হচ্ছে এতজন ওয়ার্ক করে আর বাকিরা বসে আছে, নন ওয়ার্কার্স। এই যে ওয়েস্ট বেঙ্গলে 38.08 থেকে 100 মাইনাস করো, দিল্লিতে 33, এটা অ্যাভারেজ, ইন্ডিয়ার অ্যাভারেজ। 2021-এর সেন্সাসে তাই দেখা গেছে, তো এই না 11-এর সেন্সাসে তাই দেখা গেছে। এগ্রিকালচারাল লেবার্স মানে যারা এগ্রিকালচারের লেবার হিসাবে কাজ করে, কাল্টিভেট যারা চাষবাস করে, হ্যাঁ কাল্টিভেটার্স। ইউপিতে 32.94%, এটা 2011-এর সেন্সাস, নটা 2021 সেন্সাস, এটা কম, তখন ছিল হয়তো। মানে ডেটা দেখে তুমি একটা কাজ করবে, মানে কোনো রিসার্চ পেপার ধরো করো তো তোমরা, তার ডেটা দেখবে, তখন তোমাদের একটা এরকম আন্দাজ থাকবে, আচ্ছা এই কাজটা এরকম হবে। যখন তুমি ডেটা দেখে ডেটাটাকে অ্যাপ্লাই করো, আকাশ আর পাতালের তফাৎ পাবে, মেলাতে পারবে না। কেন হাইপোথিসিস কনসেপ্টটা এসছে, এমনি এমনি তো আসেনি। স্ট্যাটিস্টিক্স কেন দেবো হাইপোথিসিস কনসেপ্ট দিয়ে? অনেক থিসিস পেপার, অনেক রিসার্চ পেপার এই করে ক্যান্সেল হয়ে যায়, আমি যা ভেবেছি তার বিপরীত দেখতে পাচ্ছি আমি, রিসার্চটা পুরো চেঞ্জ হয়ে যায়। এক্স্যাক্টলি, যারা থিসিস লেখে বা যারা পিএইচডি করছে তারা একরকম ভেবে এগোচ্ছে। ধরো আমি একটা রিসার্চ করছি, তোমার কি বলবো, কলকাতার অ্যাক্সিডেন্টের ওপর একটা রিসার্চ করছি, ঠিক আছে। এই রিসার্চটায় আমি একরকম ভেবে এসেছিলাম কোন জায়গায় সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট, কিন্তু ডেটা দেখে আমি পুরো হাঁ হয়ে গেলাম কলকাতা কোন জায়গাটায় সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের রিজন আমি একরকম ভেবে এসেছিলাম, অ্যাক্সিডেন্টের রিজন আমি আর এক রকম দেখছি।
অরিজিনাল এক্স্যাক্টলি নাল হাইপোথিসিস এই জন্যই রিজেক্ট হয়ে যায়, অল্টারনেটিভ হাইপোথিসিস এই জন্য জেগে আছে, এটার জন্যই পুরোপুরি কনসেপচুয়াল, মানে এই যে বললাম প্রাইমারিতে আমরা কি বললাম, কনসেপচুয়াল 50:50, কিন্তু বাস্তবে দেখলাম যে 908 এর এগেনস্টে 1000 মেলস, তাহলে বাস্তবের সাথে কনসেপচুয়ালের কোনো মিল নেই, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে রিলিজিয়াস কম্পোজিশন। রিলিজিয়াস 2021 এর রেসপেক্টে সম্ভবত এটা দেওয়া রয়েছে, 2011টা আমি দিতে পারিনি, আমার কাছে ডেটাটা এই মুহূর্তে নেই, আমি দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, হিন্দু ছিল 80.5%, মুসলিম ছিল 13.4%, খ্রিস্টান ছিল 2.3%, শিখ ছিল 1.9%, বুদ্ধিস্ট ছিল 0.8%, জৈন ছিল 0.4%। এইগুলোর যে কাজটা তোমরা হোমওয়ার্ক করবে বা আমি দেব, আমাকে মনে করাবে স্টেট ওয়াইজ ডেটা। এক বছর দিয়েছিল মুসলিম, যেটা আমি সুন্দরভাবে ভুল করে এসেছিলাম, সুন্দরভাবে দিয়েছিল যে আমার মনে হয়েছিল জম্মু কাশ্মীরে সব থেকে বেশি, তারপর ওয়েস্ট বেঙ্গল, তারপর আসাম। আসামে এত মুসলিম আমার কাছে আইডিয়া ছিল না, কিন্তু জম্মু কাশ্মীর পর আসাম, তারপর ওয়েস্ট বেঙ্গল, এবং তাদের মধ্যে বেশ ডিফারেন্সিয়েশন ছিল, 50 জনের এদিক ওদিক ডিফারেন্সিয়েশন ছিল, তাই তুমি প্রেডিক্ট করতে পারবে না। আমি বললাম প্রেডিক্টের সাথে বাস্তবের কোনো মিল নেই। হুম, স্টেট তো না, নেপাল তো কান্ট্রি। আমি দেবো ডেটাগুলো সবটা, এর ডেটাগুলো আমি সবগুলো দেবো। ওই পড়তে হবে বারবার বারবার বারবার, একবার দুবার তিনবার। সে একটা দাদাগিরিতে একটা ইয়ে দিয়েছিল দেখোনি, না না চিত্রগুপ্তের খাতা না, একটা বাচ্চা বলেছিল আমার মা আমাকে বারবার 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 করে পড়ায়, ওই আমাদেরও বারবার 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 করে পড়তে হবে, কিচ্ছু এর উপায় নেই আর কোনো, এর না হলে আর শর্টকাট কোনো উপায় নেই, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। আচ্ছা, এইবার বলি একটুখানি, একটুখানি মানে লিখতেও পারো, নাই না লিখতে চাইলে লিখো না। এবার হচ্ছে হিন্দুর ক্ষেত্রে, এটা পুরো 2001 এর বলছি, জাস্ট এটা লিখো না, 2011টাই লিখো, তোমাদেরকে ডেটা আমি দিয়ে দেবো। হিন্দু মেনলি এক্সেপ্ট যে যে জায়গাগুলোয় হিন্দু নেই সেগুলো হচ্ছে মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মেঘালয়, জম্মু কাশ্মীর, পাঞ্জাব। এই জায়গাগুলোতে খালি হিন্দু নেই একদম না, পার্সেন্টেজটা খুব কম, বাকি সব স্টেটে হিন্দু হাইয়েস্ট, ঠিক আছে। মুসলিম লাক্ষাদ্বীপ, জম্মু কাশ্মীরে বেশি দেখতে পাওয়া যায়, এছাড়া আসামে হচ্ছে 30.9, কেরালাতে হচ্ছে 24.7, বিহারে হচ্ছে 16.5, ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 25.2, উত্তরপ্রদেশে হচ্ছে 18.5। ফার্স্ট হচ্ছে জম্মু কাশ্মীর, দেন হচ্ছে আসাম, দেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, দেন কেরালা, দেন উত্তরপ্রদেশ, দেন বিহার। এটা হয়ে গেল মুসলিম, ঠিক আছে, সাজিয়ে দিলাম পুরো মুসলিমটা। এবার হচ্ছে খ্রিস্টান, খ্রিস্টান মেনলি দেখতে পাওয়া যায় নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়া। মণিপুরে হচ্ছে 34.0%, গোয়া হচ্ছে 26.7%, আন্দামান নিকোবরকে হচ্ছে 21.7, কেরালায় 19, অরুণাচল প্রদেশে 18.7% হচ্ছে খ্রিস্টান দেখতে পাওয়া যায়। শিখ হচ্ছে পাঞ্জাবেই 75% দেখতে পাওয়া যায়। এছাড়া চণ্ডীগড়ে 16.1, হরিয়ানাতে 5.5, দিল্লিতে 4.0, উত্তরাখণ্ডে 2.5, জম্মু কাশ্মীরে 2.0, ঠিক আছে। এবার হচ্ছে বুদ্ধিজম, মহারাষ্ট্রতে বেশি দেখতে পাওয়া যায় 58.3%, কর্ণাটকে হচ্ছে 3.9%, আচ্ছা কর্ণাটকে হচ্ছে পার্সেন্টেজ না, 3.9 lakhs, ওকে। উত্তরপ্রদেশে হচ্ছে 3.0 lakhs, ওয়েস্ট বেঙ্গলে 2.4 lakhs, এমপিতে হচ্ছে 2.0 lakhs। আচ্ছা, সিকিমে আবার 28.1%, অরুণাচল প্রদেশে 13%, মিজোরামে 79%, ঠিক আছে, অনেক বেশি। আচ্ছা, জৈন দেখতে পাওয়া যায় মেনলি মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটকা, উত্তরপ্রদেশ, দিল্লি। সেই ক্ষেত্রে মহারাষ্ট্র হচ্ছে 1.3%, রাজস্থান 1.2%, দিল্লি হচ্ছে 1.1%, আর গুজরাট হচ্ছে 1.0%,
এইভাবে এগুলো মনে রাখতে হবে, লিখে নিতে হবে এইভাবে চার্ট করে না লিখে মুখস্থ হবে না। এগুলো মুখস্থ, এগুলো তোমার কোনো প্র্যাকটিস নেই যে এবার এই করতে পারো, ধরো এক একটা প্র্যাকটিস এক একটা কবিতা বানাতে পারো, প্রথম ওয়ার্ডগুলো নিয়ে একটা করে কবিতা বানাতে পারো। সাইন কস থিটা দিয়ে একটা কবিতা, ধরো আমি বলছি ধরো জম্মু কাশ্মীরের জে নিলাম, আসামের এ নিলাম, ওয়েস্ট বেঙ্গলের ডাব্লু নিলাম, যাও এই আমি মনে রাখলাম, এই একটা ট্রিক্স হতে পারে। ডিজিট খুব কম আসে, ডিজিটে ইন্ডিয়া 2011 সেন্সাস বা ওয়ার্ল্ডে 2024 সেন্সাসের ডিজিট ওই টোটালে আসে, কত পার্সেন্টেজ টোটালে, ওই প্রত্যেকটা স্টেটের পার্সেন্টেজ কেউ মুখস্থ করতে পারবে না। এইভাবে বানিয়ে নিতে পারো, ধরো এটা হচ্ছে মুসলিম পপুলেশন, যাও আরো যে পরপর এরকম একটা করে বানিয়ে নিতে পারো, এগুলো মনে রাখতে পারো। এছাড়া আর ট্রিক্স কিছু হয় না। এবার পার্সেন্টেজ কিছু একবারে দেখবো না তা না, এবার আমি বললাম নেট যে গতিতে এগোচ্ছে হায়েস্ট লোয়েস্টটা মিনিমাম দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসছি হচ্ছে পপুলেশন পলিসি, যে তার কোনো শেষ নেই, এটাও এমন একটা চ্যাপ্টার এটারও কোনো শেষ নেই, এটা আমি খুব কম করেই বলবো পপুলেশন পলিসিটা। আচ্ছা, নিজেদের মধ্যে কথা না। আচ্ছা, পপুলেশন পলিসির এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিজের ক্ষেত্রে, সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, ক্যারিবিয়ান, সেন্ট্রাল আমেরিকা, চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, হংকং, সিঙ্গাপুর, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, ফিলিপাইন্স, মায়ানমার, কলম্বিয়া, ভিয়েতনাম, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, মিডিল ইস্ট কান্ট্রিজ, সেটা এক্সেপ্ট হচ্ছে তুর্কি আর ইরান, আর ইরাক, জর্দান, লেবানন, সিরিয়া, এই এতগুলোর পলিসির ডেভেলপ কান্ট্রি পড়তে হবে শর্টে শর্টে শর্টে, এইটাই, এর বাইরে কিচ্ছু না। আচ্ছা, এটা বলছি, ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে পড়বো ইউএসএ, কানাডা, রাশিয়া, ইউরোপিয়ান কান্ট্রিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর জাপান। আর সব থেকে বেশি যেটা পড়বো, সেটা হচ্ছে ইন্ডিয়া। 2000 একটাই পলিসি বেরিয়েছিল, তারপর আর কোনো পলিসি এসে পৌঁছায়নি আমাদের কাছে, আমাদের যতটা এসে পৌঁছায় তত আমরা খুশি, আমাদের পড়তে কম হবে, তাই তো। আচ্ছা, কিন্তু এর ডিটেলসটা পড়তে হবে, এর ডিটেলসটা আমি খুব শর্ট করে, যতটা শর্ট করে দেওয়া পসিবল আমি দিয়েছি, যতটা শর্ট করে দেওয়া পসিবল। যদি তুমি অরিজিনালি পড়তে তাহলে এইটা পড়া উচিত ছিল, এইটা পড়া উচিত ছিল, এটা থেকে আমি শর্ট বাড়িয়ে একদম 4-5 পাতার ছোট্ট একটা বাড়িয়ে দিয়েছি, যেটা তোমাদের পড়তে সুবিধা। যদি এইটা পড়তে পারতে সব থেকে বেস্ট হতো, কিন্তু এটা আমি দেওয়ার সাহস পাইনি, ঠিক আছে। আচ্ছা, এবার একটু ফিরে আসি ডেভেলপিং কান্ট্রিজের ক্ষেত্রে। ল্যাটিন আমেরিকা, ইনফ্লুয়েন্স অন অর্থোডক্স বিলিফস are the reluctant to accept the measurable reduced size of the population. পপুলেশন সাইজ একই কথা, পপুলেশন সাইজকে কমাও, এটা বলেছে লাতিন আমেরিকা। ব্রাজিল, আর্জেন্টিনা বলেছে প্রমোটিং হাই পপুলেশন গ্রোথ বাড়াও, প্রচুর পরিমাণে পপুলেশন কম। এখানে মেনলি কি মনে রাখবো, এত এত দেশের এত এত তো মনে রাখা সম্ভব না, এত এত নামই মনে রাখা সম্ভব না, তো দেশের কথা বলবো কি করে। মেন পড়বো কোথায় কেমন পপুলেশন, কাকে বাড়াবো কাকে কমাবো, শুধু এইটুকু, আর কিছু। দেখো, যেখানে ধরো আমাদের ইন্ডিয়া বা চায়নার ক্ষেত্রে কি আছে না, ফ্যামিলি প্ল্যানিং করো। চায়নার যেমন, চায়নাটা যদি আমরা পড়ি, প্রথমে ওয়ান চাইল্ড পলিসি ছিল, সেখান থেকে এসছে পপুলেশন এত কমে গেছে, ওখান থেকে এসছে টু চাইল্ড পলিসি, ঠিক আছে। ইন্ডিয়ার এমন কোনো পলিসি নেই, ওয়ান চাইল্ড টু চাইল্ড এরকম পলিসি নেই। তাহলে চায়নার ক্ষেত্রে আমরা জানি। এবার কি পড়বো না, চায়নার ক্ষেত্রে সেই ওয়ান চাইল্ড পলিসিটা কবে এসেছিল, টু চাইল্ড পলিসিটা কবে এসেছিল, ব্যাস। কারণ আমার নিজের দেশটা আগে পড়বো, পরের পরের দেশগুলো পরে পড়বো আমরা, ঠিক আছে। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, ফিলিপাইন্স অ্যাডপ্ট দ্য ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম বাট ইম্প্যাক্ট নেগলিজিবল।
ফ্যামিলি প্ল্যানিং ওরা করছে কিন্তু ইম্প্যাক্ট কিছু হচ্ছে না, ওদের আলটিমেট ইম্প্যাক্ট কিছু হচ্ছে না। ঠিক আছে, মায়ানমার, কলম্বিয়া, ভিয়েতনাম, সাউথ ইস্ট এশিয়াতে কি হচ্ছে, পপুলেশন পলিসি নিচ্ছে কিন্তু এই মানে এই দলটা এরকম কনসেপ্টটা নিচ্ছে, প্রোনাটালিস্ট, মানে এদের একটা দল আছে, সেই দলটা এদেরকে পপুলেশন পলিসি নিচ্ছে, আমাদের যেমন গভর্নমেন্ট নেয় এদের এই দলটা নিচ্ছে। ঠিক আছে, মিডিল ইস্ট কান্ট্রিজ, তুর্কিতে এই সেম দল, ইরাক, ইরান, এদের ক্ষেত্রে কি হচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং পলিসি অনলি ফর দ্য হেলথ রিজন, নিজেদের হেলথ ঠিক রাখার জন্য অনলি ফ্যামিলি প্ল্যানিং পলিসি নিচ্ছে, বয়সকালে যাদের দেখবে যাতে এই কনসেপ্টটা আসে সেই জন্য তাদের প্ল্যানিং নেওয়া। ঠিক আছে, আচ্ছা, ইউএস, কানাডা এগুলো খুব ভালো, নো স্পেসিফিক পপুলেশন পলিসি ওদের নেই, কারণ দরকার নেই ওদের। ওকে, ভেরিয়াস ল আছে ওদের, ওদের পলিসি নেই কিন্তু ভেরিয়াস ল আছে, এইটা না করলে এই হবে, ওটা না করলে ওই হবে, ভেরিয়াস ল আছে। রাশিয়ার ক্ষেত্রেও সেম, city government has encouraged people to have a more children by economic initiatives and rewards, যত বেশি সন্তান জন্ম দিতে পারবে তত তারা রিওয়ার্ডস পাবে, এই ফেসিলিটি, তোমার এই ফেসিলিটি ফ্রি, এই ফেসিলিটি ফ্রি, আর একটা বাচ্চা হলে এই ফেসিলিটি ফ্রি, আর একটা বাচ্চা হলে এই ফেসিলিটি ফ্রি, এরকম ভাবে ওদের ফেসিলিটি দেওয়া হয়, কারণ ওদের পপুলেশন এতটা কম। ঠিক আছে, এটা রাশিয়া হলো। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও সেম, দে আর কনসার্ন ফর দ্য ফিউচার লেবার সাপ্লাই, যাদের ফিউচার, এরা হচ্ছে মার্ক্সবাদীতে বিশ্বাসী, ফিউচার লেবার সাপ্লাই এর জন্য বাচ্চা জন্ম দিতে বলে তারা। ঠিক আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ক্ষেত্রে কনসিডার আন্ডার পপুলেটেড, দেয়ার পলিসি হ্যাজ বিন প্রনিস্ট অ্যান্ড দ্য প্রো ইমিগ্রেশন, কি নয় বাইরে থেকে নিয়ে আসো, নয় জন্ম দাও, যাতে ওরা আন্ডার পপুলেশনে চলে গেছে, একটা সময় আন্ডার পপুলেশনে যাওয়ার ভয়ের কারণ কি, নেগেটিভ থেকে জিরো হয়ে যাবে, পপুলেশন থাকবে না, সেই দেশগুলো পুরো ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, জাপান, অনলি কান্ট্রি সাকসেসফুলি রিডিউসিং ইটস বার্থ রেট টু দ্য লেভেল অফ দ্য ডেভেলপড কান্ট্রি, মেনলি দ্য লিগালাইজিং অ্যাবর্শনস, একমাত্র কান্ট্রি যে বার্থ রেটকে কমিয়ে দিয়েছে অফ দ্য ডেভেলপড কান্ট্রিজের মধ্যে। ঠিক আছে, এবং জাপানের মানুষদের খুব বেশি ইন্টারেস্টই নেই এই পপুলেশন বাড়ানোর ক্ষেত্রে, খুব বেশি ইন্টারেস্টলেস, ওই জন্য ওদের এজেড, ওদের দেশটা এমন, ওদের এজেড পপুলেশনরা প্রচুর দিন বাঁচে, প্রচুর দিন, 100টা ওদের কাছে খুব কমন ব্যাপার, কারণ আমরা সেই এইচডিআই বা জিডিআই যখন করতাম, ওদের যখন ডেটা দেখবো, ওদের কাছে 100টা, 90 বছরটা মিনিমাম বাঁচে ওরা, প্রচুর অ্যাক্টিভ মানুষ, সেখানে আমাদের 60-70। তাহলে ওখানে ওখানে কি হচ্ছে, ডিপেন্ডেন্সি রেশিওটা অনেক বেড়ে যাচ্ছে, মেন যে 15 to 59 এই যে পপুলেশনটা, এটা কমে যাচ্ছে আস্তে আস্তে। হুম, সবটা দেওয়া হয়, হ্যাঁ, ওটা গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে নেয়। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ইন্ডিয়ান পপুলেশনের পলিসি, যেটা নেওয়া হয়েছিল 11th May 2000-এ। ঠিক আছে, ইন্ডিয়া হ্যাড আ 1 বিলিয়ন পিপল, 2000-এও 2001-এর সেন্সাসে হয়েছিল হচ্ছে 102 কোটি, সেখানে 1 বিলিয়ন ছিল 2000-এ, তখন একটা পপুলেশন পলিসি নেওয়া হয়েছিল, that is 16% of the world population on 2.4% on the global land area, ওয়ার্ল্ডের 16% পপুলেশন সেখানে থাকতো, আর 2.4% গ্লোবের এরিয়ার মধ্যে থাকতো। ঠিক আছে, সেটা পপুলেশনটা কত, 1 বিলিয়ন, 2000-এ একটাই পলিসি এসেছিল। ইন কারেন্ট ট্রেন্ডস কন্টিনিউ, ইন্ডিয়া মে বি ওভারটেক চায়না বাই 2045, প্রেডিকশন হয়েছিল 2000-এ, প্রেডিকশন হয়েছিল 2045-এ ওভারটেক করবে, 2021-এই ওভারটেক করে দিয়েছে, টু বিকাম দ্য মোস্ট পপুলার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অলরেডি হয়ে গেছে আমাদের দেশ। আচ্ছা, গ্লোবাল পপুলেশন threefold during this century from 2 to 6 billion, global population in India nearly 5 times বেড়েছে, from 238 million to 1 billion, এখানে threefold মানে 3 times বেড়েছিল, না 5 times বেড়ে গেছে। ঠিক আছে, stabilizing population is an essential requirement for the promoting sustainable development with more equitable distribution,
এটা হচ্ছে মোটামুটি কারা কখন পলিসিটা নেওয়া হয়েছিল এই ডিটেলসের ক্ষেত্রে। এরপর কোন প্ল্যান পিরিয়ডে কি পলিসি এসছিল সেটার একটা ডিটেলস দেওয়া রয়েছে তোমাদেরকে, তোমরা নোটসে পেয়ে যাবে। ফার্স্ট টু 12 ফাইভ ইয়ার যে প্ল্যানগুলো হতো সেগুলো তো তোমরা প্রত্যেকে জানো, প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানে কি ধরনের পলিসি এসছে বা পলিসিটাকে নিয়ে কিভাবে ভাবনা চিন্তা করা হয়েছে তার একটা সুন্দর চার্ট দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে অবজেক্টিভ রয়েছে কিছু, তার মধ্যে ইমিডিয়েট অবজেক্টিভ রয়েছে, মিডিয়াম অবজেক্টিভ রয়েছে, লং টার্ম অবজেক্টিভ রয়েছে। ঠিক আছে, এগুলো সব তোমরা নোটসে পেয়ে যাবে। এর ফলে কি কিভাবে মানে কি এফেক্ট হয়েছে 2010 এর রেসপেক্টে কি এফেক্ট হয়েছে বলছে, রিডিউস হয়েছে আইএমআর ইনফ্যান্ট মর্টালিটি রেট, রিডিউস হয়েছে 30 জন, হাজারের রেসপেক্টে 30 জন লাইফ বার্থ রিডিউস হয়েছে। ঠিক আছে, রিডিউস ম্যাটারনিটি মর্টালিটি রেশিও সেটা লেস দেন 100 লেস হয়েছে রেসপেক্ট টু দ্য 1000 লাইফ পিপলস। ঠিক আছে, এই রেসপেক্টগুলো রয়েছে। আর মডার্ন স্ট্র্যাটেজি কিছু নেওয়া রয়েছে, decentralizing planning and program implementation, availability of the service delivery at the village level, empowering women for improved health and nutrition, child survival and child health, meeting and এই চারখানা মোটামুটি তোমাদের স্ট্র্যাটেজি রয়েছে, যে কি কি স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল। যতটা শর্ট করা গেছে আমি ততটা শর্ট করতে পেরেছি এই অবধিতে। ঠিক আছে, ফ্রান্সেরটা আর দিইনি কারণ ফ্রান্সেরটাও ইন্ডিয়ার সাথে অনেকটা রিলেটেড, কিন্তু আমি ফ্রান্সেরটা তোমাদের দিইনি কারণ তোমাদের মেনলি বলেছে ডেভেলপ আর ডেভেলপিং কান্ট্রি, তার রেসপেক্টে আমি তোমাদেরকে এই ডিটেলসটুকু দিয়েছি। আর ইন্ডিয়াটা আমাদের ভালো করে পড়া উচিত, তোমরা সব থেকে ভালো করবে। তোমাদের কাছে সবার কাছে অনিশ চ্যাটার্জির বই আছে, পুরনো অনিশ চ্যাটার্জির মোটা বইটা আছে, ওখানে দেখবে 2000 জন্ম নীতি বলে দেওয়া রয়েছে, জনসংখ্যার জন্ম নীতি বলে। সরু হয়ে গেছিল না? আচ্ছা, আমি যদি পারি নোটসটা এমনি জাস্ট রিডিং দেওয়ার জন্য বাংলায় নোটটা তোমাদের দিয়ে দেবো, ওইটা খালি ভালো করে পড়বে। ওটার মধ্যে না পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, তোমাদের কাছে কনসেপ্ট আগে ক্লিয়ার হয়ে যাবে, তারপর তোমার শুধু পয়েন্টগুলো পড়ে নেবে। ঠিক আছে, তাহলে এই ক্লাসটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? দাঁড়াও দেখি আর কিছু। ঠিক আছে, তাই বুঝতে কোনো অসুবিধা নেই। যারা আমাকে ইউটিউবে দেখছো বা যারা আমাকে অনলাইন দেখছো তাদের আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই। বুঝতে অসুবিধা থাকলে নেক্সট ক্লাসগুলো ফলো করো যাতে তোমরা এই ক্লাসগুলো দেখতে পারো, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি এরকম নোটগুলো পেতে চাও নিচে স্ক্রিনে দেওয়া তোমাদের নাম্বার আছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যাতে তোমরা এই ক্লাসগুলোতে জয়েন করতে পারো, কারণ ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে নিও, আর এরকম ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। স্যার ডান।